নিচে উৎসবের রং এখন বাঁধ ভাঙা। বক্সের গানে আর আত্মীয় স্বজনের কোলাহলে পুরো বাড়ি গমগম করছে। আয়ান আর ঈশানকে হলুদের মঞ্চে বসানো হয়েছে। দুজনের কপালে গালে হলুদের ছোঁয়া দিয়ে বাড়ির মুরব্বীরা দোয়া করছেন। মীরা আর কাজিনরা মিলে নাচের তালে মাতোয়ারা। ফালাক নিজের মনের অস্থিরতা চেপে রেখে সবার সাথে যোগ দেয়। মেহমানদের তদারকি করছে, মুখে একটা সপ্রতিভ হাসি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। এই মেহমানদের ভিড়ে কনে পক্ষ থেকেও বেশ কয়েকজন এসেছেন। তাদের মাঝেই একজন যুবক, নাম শাহরিয়ার। সে কনে পক্ষের কাছের আত্মীয়। শাহরিয়ারের দৃষ্টি অনেকক্ষণ ধরেই ফালাকের উপরে স্থির হয়ে আছে। ভিড়ের মাঝে বাসন্তী শাড়ির এই মেয়েটি যেন আলাদা এক দ্যুতি ছড়াচ্ছে। ফালাক যখনই মিষ্টির ট্রে হাতে মেহমানদের কাছে যাচ্ছে, শাহরিয়ার তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে। এক পর্যায়ে ফালাক শাহরিয়ারের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। শাহরিয়ার বেশ ভদ্রভাবেই তাকে সম্বোধন করে। মির্জাবাড়ির মেহমানদারি যে এত চমৎকার সেটা আপনার ব্যবহার না দেখলে বুঝতাম না। ফালাক একটু অপ্রস্তুত হয়ে থামে। বিনীতভাবে উত্তর দেয়, না না, এটা তো আমার দায়িত্ব। আসলে আপনার হাসি মুখটাই তো সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো। আপনি কি আয়ান ভাইদের বোন? ফালাক সহজভাবে বলে, না, আমি এই বাড়ির বড় পুত্রবধূ। শাহরিয়ার একটু অবাক হয়, কিন্তু তার সেই চোখে সেই মুগ্ধতা কমেনি। আরও কিছু বলার জন্য এগোয়। ফালাকও ভদ্রতা সূচক সৌজন্য আলাপ চালিয়ে যায়। ফালাক জানে না এই আপাত দৃষ্টিতে সাধারণ মুহূর্তটির দিকে উপর থেকে কেউ বিষাক্ত চোখে তাকিয়ে আছে। সিঁড়ির রেলিং ধরে দোতলার বারান্দায় অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে সাদ। তার হাতে জ্বলন্ত সিগারেট। নিচে আলোকোজ্জ্বল স্টেজের নিচে ফালাক আর ওই বাইরের ছেলেটার কথা বলা তার নজর এড়ায়নি। সাদ উপর থেকে দেখছে ফালাক কিভাবে ওই অচেনা ছেলেটার সামনে দাঁড়িয়ে কথা বলছে, মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। শাহরিয়ারের সেই নিখুঁত পর্যবেক্ষণ আর ফালাকের নমনীয়তা সাদের ভিতরে এক পৈশাচিক অস্থিরতা তৈরি করছে। সাদের চোয়াল শক্ত হয়ে আসে। সে 7 দিন পর ফিরেছে, আর তার অনুপস্থিতিতে এই মেয়েটা কি তবে বাইরের লোককে কাছে টানার সাহস পেয়ে গেছে? সাদের হাতের সিগারেটটা আঙুলের চাপে চ্যাপ্টা হয়ে যায়। স্টেজের সবার দৃষ্টি একে একে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে গেল। সেখানে দাঁড়িয়ে আছে সাদ মির্জা। পুরো বাড়ি যেন এক লহমায় স্তব্ধ হয়ে যায়। সাদের পরনে একটি বাসন্তী রঙের দামি তসর সিল্কের পাঞ্জাবি। পাঞ্জাবির সূক্ষ্ম কারুকাজ সাদের চওড়া বুক আর বলিষ্ঠ কাঁধের সাথে এক অন্যরকম আভিজাত্য যোগ করেছে। হাতা দুটো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো, যার নিচে তার পুরুষালী হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সেখানে থাকা তরুণী কাজিন আর কনেপক্ষের মেয়েরা আক্ষরিক অর্থেই হাঁ করে তাকিয়ে আছে। সাদের ব্যক্তিত্বের তীব্র আকর্ষণ যেন পুরো দখল করে নিয়েছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে আছে, এই প্রথম সাদকে পাঞ্জাবিতে দেখল। এই মানুষটা যে এতটা সুদর্শন হতে পারে, এতটা মুগ্ধকর হতে পারে, তা ফালাকের কল্পনারও অতীত ছিল। বুকটা ধুকপুক করছে। সাদ নাকারোর দিকে তাকিয়ে সরাসরি শাহরিয়ার পাশ দিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় সে শাহরিয়ারের চোখে এমন এক তীক্ষ্ণ আর শীতল নজর দেয় যে শাহরিয়ারের মেরুদণ্ড দিয়ে এক হিমেল স্রোত বয়ে যায়। সাদ কোনো কথা না বলে সোজা স্টেজের দিকে এগিয়ে যায়। সাদকে স্টেজে উঠতে দেখে আয়ান আর ঈশান এগিয়ে এসে ভেসেলে জড়িয়ে ধরল। সাদ ম্লান একটু হাসে, যা তার মুখে বিরল। এই এক দৃশ্য যেন যথেষ্ট ছিল মেয়েগুলোকে মাথা খারাপ করতে। আশেপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। দুই ভাইকে একসাথে জড়িয়ে ধরে। এরপর হলুদের বাটি থেকে এক চিমটি হলুদ নিয়ে আয়ান আর ঈশানের গালে মেখে দেয়। চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে। ঠিক তখনই আয়ান চিৎকার করে ওঠে, ভাবি, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমাদের সাথে। সাদের শরীরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায়। ফালাকের দিকে তাকায় না। মীরা দৌড়ে গিয়ে ফালাকের এক হাত ধরে এক প্রকার টেনেই স্টেজে নিয়ে আসে। একদম পারফেক্ট। এই তো বড় ভাইয়া আর বড় ভাবি, তোমরা পাশে দাঁড়াও, ছবি তুলবো আমরা একসাথে। মীরা ফালাককে প্রায় ধাক্কা দিয়েই সাদের একদম গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়।
ফালাকের কাঁপা কাঁপা শরীরটা সাদের সেই শক্ত বলিষ্ঠ বাহুর সাথে স্পর্শ করে। সাদের পাঞ্জাবির সিল্কের কাপড়টা ফালাকের হাতের চামড়ায় এক অদ্ভুত শিশিরানি জাগাচ্ছে। ফালাকের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার গাল দুটো লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে আছে। সাদ এখনও নিশ্চুপ, মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই জোড়াটির সামনে। সাদ আর ফালাক বাসন্তী রঙের এক মায়াবী আবহে, তারা দুজন যেন কোনো ধ্রুপদী উপন্যাসের পাতা থেকে উঠে আসা নায়ক নায়িকা। সাদের দীর্ঘ দেহ, বলিষ্ঠ গড়ন আর ফালাকের নমনীয় লাজুক রূপ, সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয়েছে। চারপাশে আত্মীয় স্বজন আর মেহমানদের মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেছে। আহারে, নজর লেগে যাবে গো, এমন রাজ্যটুক আমি খুব কম দেখেছি। এক পাশে দাঁড়িয়ে আছেন সাদের মা আর বাবা। সাদের মা আঁচলে মুখ চেপে কান্না লুকানোর চেষ্টা করছেন। তার বড় ছেলেটা চিরকালই অবাধ্য, ঘর ছাড়া, তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। কিন্তু আজ তাকে এভাবে ফালাকের পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ জুড়িয়ে যাচ্ছে। তিনি মনে মনে হাজারবার দোয়া পড়ছেন যেন তার সংসারে এই শান্তিটুকু স্থায়ী হয়। সাদের বাবা, তার ঠোঁটের কোণে আজ এক চিলতে তৃপ্তির হাসি। তিনি তার ছোট ভাইদের দিকে তাকিয়ে গর্বের সাথে মাথা নাড়ছেন, যেন বলতে চাইছেন, এরাই আমার বংশের গৌরব। ফালাকের বুকটা ঢিপ ঢিপ করছে। সে মানুষের গুঞ্জন শুনতে পাচ্ছে, সবাই বলছে তাদের কত সুন্দর মানিয়েছে। 3 ভাই মিলে শুরু করে নাচ। আয়ান আর ঈশানের নাচে কোনো ব্যাকরণ নেই, আছে শুধু অকৃত্রিম আনন্দ। ফারদিন তাদের মাঝখানে থেকে দারুণ সব স্টেপ দিচ্ছে। 3 জনের এই নাচ দেখে উপস্থিত মেহমানরা সিট ছেড়ে উঠে দাঁড়ায়। ছোটরা একে বাড়ির মুরব্বীদের হাত ধরে টানতে শুরু করে। ও বড় আব্বু, ছোট চাচা, আপনারা এভাবে কাঠের পুতুলের মতো বসে থাকলে চলবে না। আজ আমাদের আয়ান আর ঈশানের হলুদ, আপনাদের নাচতেই হবে। সাদের বাবা, তিনি প্রথমে একটু লজ্জা পেয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু আয়ান আর ঈশান 2 পাশ থেকে এসে বাবার 2 হাত ধরে ফেলল। অগত্যা গম্ভীর মেজাজের মানুষটিকেও পা মেলাতে হয়। সাদের ছোট চাচা তো আর এক কাঠি সরস, তিনি রীতিমতো পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাগ্নে ভাতিজাদের সাথে এমন ভঙ্গিতে নাচতে শুরু করলেন যে পুরো প্যান্ডেলে হাসির ঢোল পড়ে যায়। বাবা চাচাদের এই বিরল মুহূর্ত দেখে বাড়ির মহিলারাও বসে থাকতে পারেন না। সাদের মা আর চাচিরাও হাসি মুখে তালি দিচ্ছেন। কেউ কেউ আবার শাড়ির আঁচল ঘুরিয়ে হালকা পা মেলাচ্ছেন। একটা বিশাল একান্নবর্তী পরিবারের এই যে একাত্মতা, এটা যেন রূপকথার মতো লাগছে। ফালাক এক পাশে দাঁড়িয়ে এই আনন্দযজ্ঞ দেখছে। ফালাক ঘরের দিকে আসলো, ধীর পায়ে হাত দিয়ে দরজাটা ঠেলল। দরজা খুলতেই ফালাকের চোখ ছানা ভরা হয়ে গেল। পুরো ঘরটা যেন কোনো টর্নেডোর কবলে পড়েছিল। আলমারির সব কাপড় চোপড়, সাদের শার্ট, ফালাকের শাড়ি, এমনকি আলমারির ভেতরে থাকা সব মেঝেতে আর বিছানায় পড়ে আছে। ড্রয়ারগুলো টেনে বের করা হয়েছে। ভেতরের জিনিসপত্র সব তছনছ। ঘরটা চেনাই যাচ্ছে না। ফালাক স্তব্ধ হয়ে দরজার মুখে দাঁড়িয়ে রইল। তার মাথায় কাজ করছে না যে এখানে কি ঘটে গেছে। ধীর পায়ে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, এসব কি? কথাটা শেষ করার সুযোগটুকুও সে পেল না। কিছু বুঝে ওঠার আগেই বাতাসের বেগে সাদের হাতটা এসে আছড়ে পড়ল ফালাকের বাম গালে। ঠাস! চটটা এতটাই তীব্র ছিল যে ফালাক ভারসাম্য হারিয়ে ছিটকে গিয়ে পাশের ড্রেসিং টেবিলের কোনায় বাড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। তার চোখের সামনে হাজারটা তারা জ্বলে উঠল। কান ভো ভো করতে শুরু করলো। মুখ দিয়ে এক আর্ত চিৎকার বের করতে গিয়েও আটকে গেল। ভয়ে আর অপমানে তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেছে। সাদ বাঘের মতো গর্জন করে ফালাকের দিকে এগিয়ে এলো। সে ফালাকের শাড়ির কাঁধের অংশটা শক্ত করে চেপে ধরে তাকে এক ঝটকায় আধশোয়া করে তুলল। চোখ দুটো এখন টকটকে লাল, কপালের আগের শিরাগুলো ফুলে উঠেছে। সাদ ফালাকের একদম মুখের কাছে মুখে নিয়ে চিৎকার করে উঠল, সাহস কোত্থেকে পাস তুই? আমার ড্রয়ারে হাত দিয়েছিস কেন? জবাব দে, কে দিয়েছে তোকে এই অধিকার? ফালাক ভয়ে কাঁপছে।
গালটা তখন আগুনের মতো জ্বলছে, চোখের জল বাঁধ ভেঙে নামছে। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে বলল, আমি আমি তো শুধু কাপড় রাখতে গিয়েছিলাম। আমি জানি না আপনি কিসের কথা বলছেন। সাদ আরও বেশি খেপে গেল। ফালাককে একটা হ্যাচকা টান দিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধরল। তার অন্য হাতটা ফালাকের গলার খুব কাছে মুষ্টিবদ্ধ হয়ে আছে। মিথ্যে বলবি না। নিচে তখনও গান বাজছে। কেউ জানতেও পারছে না যে মির্জা ভিলার এই ঘরটাতে আজ এক ভয়াবহ অন্ধকার নেমে এসেছে। সাদের এই রূপ ফালাক আগে দেখেছে, কিন্তু আজ যেন তাতে এক পৈশাচিক হিংস্রতা মিশে আছে। সাদ ফালাককে ঝটকা দিয়ে ছেড়ে দিল। ফালাক আবার মেঝেতে ধপাস করে পড়ে গেল। সাদ মেঝের কাপড়গুলোর উপর দিয়ে পা দিয়ে মারিয়ে ড্রয়ারের দিকে এগিয়ে গেল। সকালের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে, কিন্তু সেই আলো ফালাকের মনের অন্ধকার দূর করতে পারল না। সারা রাত সে মেঝেতেই পড়েছিল। কখন যে যন্ত্রণায় আর ক্লান্তিতে চোখ লেগে এসেছিল সে নিজেও জানে না। যখন চোখ খুলল, দেখল সারা ঘরে কালকে সেই ধ্বংসলীলার চিহ্ন। কাপড় চোপড় সব অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে। গালটা এখন তীব্র ব্যথায় টনটন করছে। বাড়ির সবাই আজ মহা ব্যস্ত। আজ আয়ান আর ঈশানের জীবনের সব চাইতে বড় দিন। সবাইকে কমিউনিটি সেন্টারে যেতে হবে। মীরা আর ফারদিন কয়েকবার এসে দরজায় কড়া নেড়েছে। আয়ান আর ঈশানও এসেছিল। ভাবি, বেরো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি না গেলে তো আমাদের বিয়ে অপূর্ণ থেকে যাবে। ফালাক অনেক বুঝিয়ে বলল, যাবে না। আয়ান আর ঈশান অনেকক্ষণ সাধ্য সাধনা করল। তারা বুঝতে পারছিল না বাড়ির হাসিখুশি ভাবিটা হঠাৎ কেন এমন পাথর হয়ে গেল। শেষে আন্দাজ করলো সাদের সাথে কিছু হয়েছে, তার ভাই কিছু একটা করেছে। বাড়ির সবাই কম বেশি বুঝেছে সাদ কিছু একটা করেছে। অনেক জোর করলা, তবুও ফালাক গেল না। সবাই যখন বেরিয়ে যাচ্ছে তখন সাদের বাবা একবার ওপরের তলায় এলেন। তিনি সাদের স্বভাব জানেন, তার ক্রোধের ভয়াবহতা সম্পর্কে তিনি অবগত। তিনি ধীর পায়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরজাটা আধ খোলা ছিল। ভিতরে উকি দিতেই দেখলেন ফালাক এক কোণে জড়ো সড়ো হয়ে বসে আছে। চুলগুলো আলু থালু, আর গালে সেই স্পষ্ট আঘাতের চিহ্ন। সাদের বাবার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। নিজের ছেলের এই পৈশাচিক আচরণের কোনো উত্তর তার কাছে নেই। তিনি একবার চাইলেন ভেতরে গিয়ে ফালাককে সান্ত্বনা দিতে, কিন্তু কি বলবেন? মা, আমার ছেলেকে ক্ষমা করে দাও, এই কথা বলার তার মুখ নেই। তিনি শুধু একবার করুণ চোখে ফালাকের দিকে তাকিয়ে আবার নিঃশব্দে নিচে নেমে গেলেন। তিনি বুঝতে পারলেন আজ এই বাড়িতে আনন্দের মাঝেও একটা প্রাণ ডুকরে কাঁদছে। পুরো বাড়ি এখন খা খা করছে। সবাই চলে গেছে, শুধু কয়েকজন কাজের লোক ছাড়া আর কেউ নেই। ফালাক জানলার পাশে গিয়ে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল তার ফেলে আসা দিনগুলোর কথা। বাবা মা বেঁচে থাকলে কি আজ আমায় এই মেঝেতে পড়ে থাকতে হতো? গরিব ঘরের মেয়েদের কি কোনো আত্মসম্মান থাকতে নেই? মা বাবা নেই বলে আজ আমি এই মির্জার বাড়ির দয়ায় বেঁচে আছি। তাই সাদ মির্জা যা ইচ্ছে তাই করতে পারে আমার সাথে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কোনো অভিযোগ করার মানুষ নেই। ফালাক বুঝতে পারছে তার মতো অসহায় আর অভিভাবকহীন মেয়ের জন্য এই জীবনটাই নিয়তি। সাদ তাকে চড় মারুক বা অপমান করুক, তাকে এই চার দেয়ালের ভেতরেই মুখ বুজে সব সইতে হবে। এইসব ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে লাগে ফালাক। বিয়ের সেই রাতের পর কেটে গেছে কয়েকদিন। মির্জা ভিলা এখন কিছুটা শান্ত। নতুন দুই বউ নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। আত্মীয় স্বজনেরা একে একে বিদায় নিচ্ছেন। বাড়ির হইচই কমে আসছে। সাদ এই কয়েকদিনে প্রায় বাড়ি ছাড়া। মাঝে মাঝে গভীর রাতে ফেরে, আবার সকালে কারোর সাথে কথা না বলে বেরিয়ে যায়। রাত এখন প্রায় 1টা। মির্জা ভিলার বাকি সবাই আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফালাকের চোখে আজ ঘুম নেই। ঘরের এক কোণে ল্যাম্প চালিয়ে বসে নিপুণ হাতে নকশি কাঁথা সেলাই করছে। ছুঁই সুতোর এই খেলা ফালাকের খুব প্রিয়। যখনই মন অস্থির থাকে সে কাপড়ের উপরে সুতো ফোঁড় দিয়ে নিজের কষ্টগুলো বুনে ফেলার চেষ্টা করে। লাল নীল সবুজ সুতোর আঁচড়ে সাদা জমিনে এক মায়াবী নকশা ফুটে উঠছে।
ফালাক এতটাই মগ্ন ছিল যে ঘরের দরজা খোলার শব্দটাও প্রথমে খেয়াল করেনি। সাদ ঘরে ঢুকেছে। প্রতিদিনের মতো আজ তার মধ্যে বিধ্বংসী মেজাজটা যেন উধাও। ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার ফালাকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ল্যাম্পের আলোয় মেয়েটি আজ কোনো এক প্রাচীন শিল্পীর মতো দেখাচ্ছে। সাদ কোনো কথা বলল না, কোনো চিৎকার করল না, শুধু ঘড়ি আর মানিব্যাগটা ড্রয়ারে রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। সাদের এই অস্বাভাবিক নীরবতা ফালাককে কিছুটা অবাক করল। কাজটা থামিয়ে আর চোখে সাদের দিকে তাকায়। লোকটা আজ কেমন যেন কুঁকড়ে শুয়ে আছে। ফালাক দীর্ঘশ্বাস ফেলে ছুঁই সুতো গুছিয়ে রাখে। তারপর ল্যাম্পটা নিভিয়ে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্বটা পাহাড়ের মতো অটল, কিন্তু কিছুক্ষণ পরেই ফালাক অনুভব করল বিছানাটা কাঁপছে। একটা মৃদু শব্দ আসছে সাদের দিক থেকে, যেন কেউ দাঁতে দাঁত চেপে কোনো যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে। ফালাক অন্ধকারেই ইশারায় বোঝার চেষ্টা করল। সাদ থরথর করে কাঁপছে। তার বলিষ্ঠ শরীরটা চাদরের নিচে যেন একটা শুকনো পাতার মতো কাঁপছে। ফালাকের মনে হলো সাদের নিঃশ্বাসটা অনেক ভারী হয়ে আসছে। ফালাক দোতানায় পড়ে গেল। বিবেকের দংশনে শেষ পর্যন্ত ফালাক নিজেকে আটকে রাখতে পারল না। সন্তর্পণে সাদের কপালের উপরে হাত রাখল। হাত ছোঁয়াতেই সে শিউরে উঠল। ওরে বাবা, এ তো দেখি গা পুড়ে যাচ্ছে। সাদের গায়ের তাপমাত্রা আগুনের মতন তপ্ত। জ্বরের তীব্রতায় সাদ কাঁপছে। ফালাক ধরফর করে বিছানা থেকে নামল। আলমারি থেকে আরও একটা ভারী কম্বল বের করে সে সাদের উপরে দিয়ে দিল, কিন্তু তাতেও কাঁপুনি থামছে না। ফালাক বাথরুমে গিয়ে একটা কাপড় আর জল নিয়ে এলো। এই প্রবল জ্বরে জলপট্টি না দিলেও সাদের বিপদ হতে পারে। অন্ধকার ঘরে সাদের মাথার কাছে বসে ফালাক কাপড়টা ভিজিয়ে কপালে জলপট্টি দিতে শুরু করে। ফালাক স্তব্ধ হয়ে বসে রইল, তার চোখে জল। কেন যেন সাদের এই অবস্থা দেখে ফালাকের খুবই যন্ত্রণা হচ্ছে। সারা রাত জলপট্টি দিল ফালাক। সাদের শিয়রে বসেই রাত কাটালো। ভোরের এক চিলতে মিঠে রোদ জানালার পর্দার ফাঁক দিয়ে চুইয়ে এসে সাদের মুখে পড়ল। সাদের চোখের পাতা দুটো খুব ভারী হয়ে আছে। গত রাতের অসহ্য দহনের কথা আবছা আবছা মনে পড়ছে তার। ধীরে ধীরে চোখ মেলতেই অনুভব করল কপালে একটা শীতল ছোঁয়া। খুব সাবধানে হাত বাড়িয়ে কপাল থেকে একটা ভেজা কাপড় সরিয়ে নিল। সাদ একটু নড়ে চড়ে শুতে গিয়েই থমকে গেল। বিছানার পাশেই বসে ঘুমিয়ে আছে ফালাক। মাথাটা বিছানার কিনারে এলিয়ে পড়ে আছে। গত রাতের নকশি কাঁথাটা সব অসম্পূর্ণ অবস্থায় একপাশে পড়ে আছে, আর তার হাতের কাছেই রাখা পানির বাটি। আলোয় ফালাকের মুখটা দেখাচ্ছে কোনো এক ক্লান্ত পরীর মতো। সাদের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। কাল রাতে যখন সে জ্বরের ঘরে যন্ত্রণায় ছটফট করছিল, তখন বাড়ির আর কেউ জানত না, কেবল এই অবহেলিত মেয়েটি তার শিয়রে বসে রাত জেগেছে। ফালাকের চোখের নিচে হালকা কালচে ছায়া, নির্ঘুম রাতের ছাপ। সাদ অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদের কঠোর মনে আজ এক অদ্ভুত বিড়ম্বনার দানা বাঁধল। বুঝতে পারল ঘৃণা করা সহজ, কিন্তু কারো অকৃত্রিম দয়া নেওয়া পৃথিবীতে সব চাইতে কঠিন কাজ, বিশেষ করে সেই মানুষের কাছ থেকে যার উপরে আপনি অন্যায় করে এসেছেন। ঠিক তখনই ফালাক একটু নড়ে উঠল। সাদ বুঝতে পারল ফালাক এখন চোখ মেলবে। ফালাক পুরোপুরি জেগে ওঠার আগেই সাদ খুব সাবধানে পাশ ফিরে অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়ল। দেয়ালের দিকে মুখ করে নিজের শরীরটাকে গুটিয়ে নিল। ফালাক চোখ মেলে দেখল ভোর হয়ে গেছে। ধরফর করে উঠে বসল। প্রথম কাজটি করল সাদের কপালে হাত রাখা। সাদ অনুভব করল কোমল হাতের স্পর্শ। ফালাকের আঙুলগুলো তার চুলের গোড়ায় বিলি কাটল এক মুহূর্তের জন্য, যেন নিশ্চিত হতে চাইছে জ্বরটা সত্যিই কমেছে কিনা। ফালাক খুব নিচু স্বরে স্বস্তির নিঃশ্বাস ফেললে বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ, শরীরের উত্তাপ অনেক কমেছে। যাক, রাতের বিপদটা কেটেছে। ফালাক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ফালাক পা টিপে টিপে বাথরুমের দিকে গেল, যেন কোনো শব্দ না হয়, সাদের ঘুম যেন ভেঙে না যায়। মির্জাফিলার রান্নাঘরের সকালের ব্যস্ততা তুঙ্গে। চুলায় রুটি সেঁকা হচ্ছে, অন্য পাশে ভাজি। ফালাক রাত জাগার ক্লান্তি চোখে নিয়ে নিপুণ হাতে সবার জন্য নাস্তা তৈরি করলো।
বাড়ির নিয়ম অনুযায়ী সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে নাস্তা করে, কিন্তু আজ ফালাকের সবটুকু মনোযোগ পড়ে আছে উপরের ঘরটাতে। সব নাস্তা শেষ হওয়ার পর ফালাক খুব যত্ন করে একটা ছোট সসপ্যানে চিকেন আর সবজি দিয়ে পাতলা স্যুপ বসালো। এই জ্বরের পর শরীর খুব দুর্বল থাকে, ভারী খাবার স্বাদ হজম করতে পারবে না। স্বাদের ছোট চাচি জিজ্ঞাসা করে, ফালাক, নাস্তা তো সবাই টেবিলেই খেলো, তুমি আবার আলাদা করে এসে যাচ্ছ কেন? ফালাক ভাবলো সে যদি এখন বলে স্বাদের গত রাতে খুব জ্বর ছিল, তবে সারা বাড়িতে শোরগোল পড়ে যাবে। মা অসুস্থ মানুষ, তিনি দুশ্চিন্তায় ভেঙে পড়বেন। স্বাদের বাবাও হয়তো ব্যস্ত হয়ে ডক্টর ডাকবেন। স্বাদ এইসব হাঙ্গামা একদম পছন্দ করে না, হয়তো উল্টো ফালাকের উপরেই এসে চটে যাবে। হ্যাঁ চাচি, আসলে উনি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন, তো তাই বললেন ঘরেই নাস্তা করবেন। আর শরীরটাও বোধহয় একটু ম্যাজ ম্যাজ করছে, তাই ভারী কিছু না দিয়ে স্যুপ করে দিচ্ছি। ছোট চাচি একটু অবাকই হলেন। স্বাদ বাড়িতে সচরাচর খাবার খায় না, আর খেলেও নিজের মেজাজে খায়। আর যে সে নিজে থেকে ঘরে খাবার চেয়েছে, এটা তার কাছে ভালো লক্ষণ মনে হলো। ভালোই তো, ছেলেটা বাইরে বাইরে ঘুরে নিজের শরীরটা শেষ করে ফেলছে, তুমি এখন এত যত্ন করছো, নিয়ে যাও। ফালাক ট্রেতে বাটি, চামচ আর পানির গ্লাস গুছিয়ে নিল। ধোয়া ওঠা গরম স্যুপের বাটিটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। প্রতিটা ধাপ এক একটা পাহাড় পার হওয়া মনে হচ্ছে ফালাকের কাছে। উনি কি খাবারটা নেবেন, নাকি রাগের মাথায় ট্রেটা ফেলে দেবেন? ঘরের দরজার সামনে এসে ফালাক কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল। ভেতরটা একদম নিস্তব্ধ। গভীর একটা নিঃশ্বাস নিয়ে খুব সাবধানে পা টিপে টিপে ভিতরে ঢুকল। ফালাক ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকে দেখল বিছানাটা খালি। বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। সাত কি তবে এই শরীর নিয়ে বাইরে চলে গেল? কিন্তু পরক্ষণেই বাথরুমের ভেতর থেকে পানির শব্দ শুনে আশ্বস্ত হলো সে। চুপচাপ জানলার পাশের ছোট টেবিলটার সামনে গিয়ে বসল। ধোয়া ওঠা গরম স্যুপের বাটিটা থেকে একটা হালকা সুবাস বেরোচ্ছে। ফালাক দ্বিধায় আছে, সাত কি চিৎকার করবে, নাকি তাকে ঘর থেকে বের করে দেবে? কিছুক্ষণ পর বাথরুমের দরজা খোলার শব্দ হলো। সাত বেরিয়ে হয়ে এলো। তার চুলগুলো ভেজা, কপালে এখনও অসুস্থতার একটা ম্লান ছাপ। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এক পলক ফালাকের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। চোখের চাহনি আজ খুব গভীর, কিন্তু সেখানে আগের মতো রুক্ষতা নেই। সাত সরাসরি আলমারির কাছে গেল। ফালাক দেখছিল লোকটা এখনও কিছুটা টলছে। একটা হালকা নীল রঙের শার্ট বার করলো। আয়নার সামনে দাঁড়িয়ে ধীর পায়ে বোতামগুলো লাগাতে শুরু করে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। ফালাক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনার জন্য স্যুপ এনেছি, শরীরটা খুব দুর্বল তো, এটা খেয়ে নিন। সাত ফালাকের একদম সামনে এসে দাঁড়ায়। ফালাক মাথা নিচু করে আছে, অনুভব করলো সাদের দৃষ্টি তার উপরে স্থির হয়ে আছে। সাত কোনো কথা বলল না, শুধু ফালাকের চোখের দিকে গভীর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণেই সাত টেবিলের উপরে রাখা স্যুপের বাটিটা হাতে তুলে নিল। ফালাক ভেবেছিল সাত হয়তো দূরে সরিয়ে দেবে, কিন্তু সাত চুপচাপ স্যুপটা খেতে শুরু করে। ফালাকের চোখের দিকে তাকিয়ে স্যুপটা খেতে থাকে। ঠিক তখনই সাদের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে সাদের চোয়ালটা আবার আগের মতো শক্ত হয়ে গেল। কোনো এক জরুরি কল, যা বাটিটা টেবিলের উপরে রেখে তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত রাখতেই পেছন থেকে ফালাকের কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, একটু দাঁড়ান প্লিজ। সাত দাঁড়িয়ে গেল। কেন জানি আজ তার পা দুটো ফালাকের অবাধ্য হতে পারল না। পেছনে না ফিরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফালাক দ্রুত পায়ে ড্রয়ারের কাছে গেল। সেখান থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে একটা ওষুধের পাতা নিল। প্যাক থেকে একটা ট্যাবলেট বের করার জন্য টেবিলের উপরে রাখা ছোট কাঁচিটা হাতে নিল। খুব নিপুণভাবে নিঃশব্দে ওষুধটা কেটে আলাদা করলো। ফালাক ওষুধটা নিয়ে সাদের সামনে এসে দাঁড়ায়। সাদ ঘুরে তাকাতেই দেখল ফালাকের প্রসারিত হাতের তালুতে একটা ছোট সাদা ট্যাবলেট। ফালাকের চোখে এক অদ্ভুত আকুতি, এটা খেয়ে নেবেন প্লিজ। সাদ কিছু না বলে ওষুধটা হাতে তুলে নিল। এরপরে ওষুধটা নিয়ে মুঠ করে বেরিয়ে গেল।